জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ গোপন সম্পদের তথ্য ফাঁস, হাইকোর্টের নির্দেশে এসব অবৈধ সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ। এফবিআই টার্গেটে গোয়েন্দা প্রধান হারুন, ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী, পিনাকি ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের দেশে বিদেশের নামে বেনামে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। গুলশান 1-এর 130 নম্বর সড়কের 1 নম্বর বাড়িটির নাম আইকন টাওয়ার। ভবনটির 12 এবং 13 তলা নিয়ে নির্মিত 16 কোটি টাকা মূল্যের 8,600 স্কয়ার ফিটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে পরিবার সহ থাকেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। শুধু এই বাড়ি নয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিংয়ে 2 বিঘা জমির ওপর আছে আলিশান বাংলো, যার আনুমানিক মূল্য প্রায় 45 কোটি টাকা। আছে পূর্বাচলের 17 নম্বর সেক্টরে 301 নম্বর সড়কে 22 কোটি টাকা মূল্যে 10 কাঠার প্লট। এখানে শেষ নয়, রূপগঞ্জের নাওড়ায় বেনজির কিনেছেন 20 কোটি টাকা মূল্যে 2 বিঘা জমি। রাজধানী মগবাজারে রয়েছে 6 কোটি টাকা মূল্যে 4000 স্কয়ার ফিটের ফ্ল্যাট। অবসর গ্রহণের পর নিজের প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখতে কিনেছেন একটি বেসরকারি টেলিভিশনের শেয়ারও। সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেনজির আহমেদের 34 বছরের চাকরি জীবনে আয় করার কথা ছিল 2 কোটি টাকার কিছু কম বেশি আর কিছু সম্মানী, কিন্তু সেখানে হাজার কোটি টাকার সম্পদ একজন সরকারি কর্মকর্তার পক্ষে বৈধভাবে অর্জন কিভাবে সম্ভব? এতকাল রাজধানীতে থাকা সম্পদের হিসাব অনুসন্ধান বলছে, স্ত্রী সন্তানদের নামে গড়া 6টি কোম্পানির 5টি নিজ জেলা গোপালগঞ্জে। জেলা সদরের সাহারপুর ইউনিয়নের বৈরাগীটোল এলাকা অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। 2 কন্যার নামে বেস্ট হোল্ডিং লিমিটেডে আছে 2 লাখ শেয়ার। অনুসন্ধানে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, বেনজির আহমেদ তার স্ত্রী জেসান মির্জা ও 2 মেয়ে তাহসিন রায়সা বিনতে বেনজির এবং ফারহিন রিস্তা বিনতে বেনজিরের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাফানা এগ্রো লিমিটেড। 20 কোটি টাকা অনুমোদিত মূলধনধারী সাফানা এগ্রোর নামে রয়েছে কয়েকশো কোটি টাকার সম্পদ। বেনজির আহমেদের আরও একটি প্রতিষ্ঠানের নাম সাফানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড। সাফানা এগ্রোর মতো সাফানা ন্যাচারাল পার্কের মালিকানাও স্ত্রী আছেন চেয়ারম্যান হিসেবে এবং এমডি ডিরেক্টর পদে 2 মেয়ে। প্রত্যেকের হাতে রয়েছে 1 লাখ করে মোট 3 লাখ শেয়ার। সরজমিনে দেখা গেছে এই পার্কের আয়তন প্রায় 600 বিঘা। পার্কটি বড় করতে পাশে আরও 800 বিঘা জমি কিনে ভরাট করা হচ্ছে। অন্যদিকে স্ত্রী এবং 2 মেয়ের নামে বেনজির আহমেদ নিবন্ধন করেছেন সাফানা ইকো রিসোর্ট প্রাইভেট কোম্পানি এবং সাফানা এন্টারপ্রাইজ নামক আরও 2টি কোম্পানি। এছাড়া গাজীপুর সদরে ভাওয়ালগড় ইউনিয়নের নলজনী গ্রামে 160 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিস্তৃত ভাওয়াল রিসোর্ট। রিসোর্টের একটি বড় অংশই বনের জমি জবরদখল করে গড়ে তোলা হয়েছে। পরিবারের হাতে রিসোর্টের 1/4 শেয়ারের মালিকানা থাকায় সাহস জুগিয়েছিলেন বেনজির আহমেদ। 2018 সালে 166 বিঘা জমির উপর রিসোর্টের যাত্রা শুরু হলেও পরে এতে যোগ হয় আরও 54 বিঘা জমি। বেনজির আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার থাকাকালীন পুলিশ পাহারা বসিয়ে পরের জমিতে সীমানা প্রাচীর লাগিয়ে রিসোর্টের কাজ শুরু করেছিলেন। ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্তা বেনজিরের বনের জমি দখল করে রিসোর্ট বানানোর ঘটনায় স্তম্ভিত বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারাও। ডিএমপির কমিশনার হিসেবে প্রভাবশালী হওয়ার সুবাদে রিসোর্টে 25% শেয়ারের মালিকানা নেন তিনি। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়ার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন, ভাওয়ার রিসোর্টের ভিতরেও প্রবেশ মুখে বন বিভাগের 6.73 একর জমি দখল করে ভাওয়ার রিসোর্ট গড়ে তোলা হয়েছে। বেআইনিভাবে পুলিশ পাহারায় জমিতে সীমানা প্রাচীর দেওয়ায় নিরুপার হয়ে জমির উদ্ধারে উচ্ছেদ মামলা করে বন বিভাগ। বেনজির আহমেদের সম্পদের খোঁজে অনুসন্ধানকারী টিমকে রিসোর্ট সংলগ্ন নলজনী গ্রামের বাসিন্দারা জানায়, রিসোর্টের মালিকপক্ষ সাবেক আইজিপি বেনজির আহমেদ একথা জানার পরে ভয়ে এলাকার লোকজন কেউ ওই দিকে যাওয়ার সাহস করেনি। যখন সীমানা প্রাচীর বসিয়ে বনের জমি দখল করা হয়েছে তখনও কারো সাহস হয়নি প্রতিবাদ করার। অনুসন্ধানে জানা গেছে, যথারীতি এখানেও বেনজির আহমেদ চাতুরতার পথ অবলম্বন করেন। রিসোর্টের শেয়ার নিজের নাম ব্যবহার করেননি। স্ত্রী এবং 2 মেয়ের নামে রিসোর্ট শেয়ার করেন বেনজির। দেশের বিভিন্ন জায়গায় বেনজিরের আরও সম্পদের খোঁজ পেয়েছে আমাদের অনুসন্ধানকারী টিম। রাজধানী বনানীতে হোটেল ইউনিক রিজেন্সি, কক্সবাজারে হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রামাদা লিমিটেড বিপুল অঙ্কের অর্থলগ্নি করেছেন বেনজির আহমেদ। এছাড়াও পদ্মা ব্যাংক এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানাও কিনেছেন তিনি। অনুসন্ধানে আরও জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপে বেনজির আহমেদের 418% জমি রয়েছে। পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদের দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে। পুলিশের ঊর্ধ্বতন পদে চাকরির সুবাদে বিভিন্ন উৎস থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী বেনজির আহমেদের দুবাই রয়েছে শত কোটি টাকার হোটেল ব্যবসা।
সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছেন অর্ধশত কোটি টাকারও বেশি বিনিয়োগের সোনা ব্যবসা। এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ায় জমি কিনেছেন বলে জানা গেছে। তবে বেনজির বিনিয়োগ করলেও তিনি কোথাও নিজের নাম রাখেননি। সব জায়গায় তিনি স্ত্রী জিশান মির্জা, স্ত্রীর ভাই মির্জা মোটোয়ার রেজা, দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিনিয়োগ করেছেন। অনুসন্ধানে জানা গেছে, দুবাই শহরে কেন্দ্রস্থল মাকতুম স্ট্রিটে অবস্থিত বিলাসবহুল কনকর হোটেল অ্যান্ড সুইটসে মোটা অঙ্কের শেয়ার রয়েছে বেনজির। হোটেলটি বিখ্যাত দুবাই ক্রিকের ওপর দুর্দান্ত প্যানোরামিক ভিউ অফার করে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাই ক্রিক, গলফ ও ইয়ট ক্লাব, সোনা ও মশলার বাজার, প্রধান কেনাকাটা অবসর কেন্দ্রগুলোর খুব কাছে এই হোটেল। দুবাই অবস্থিত গ্র্যান্ড মসজিদ থেকে 3 মাইল দূরেই এই হোটেলের অবস্থান। দেশ থেকে টাকা পাচার করে গড়ে তোলা বেনজির আহমেদের এই হোটেলে আছে অ্যাপার্টমেন্ট, এক্সিকিউটিভ সুইট সহ অত্যাধুনিক রুম, যেগুলো ভাড়া প্রতিদিন 350 থেকে 1,500 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় 10,000 থেকে 45,000 টাকা। সিঙ্গাপুরে অনুসন্ধানে আরও জানা গেছে, সিঙ্গাপুরের জনপ্রিয় মুস্তাফা মার্টের পাশে অবস্থিত নিজি জুয়েলার্সটির মালিকানাও রয়েছেন বেনজির আহমেদ। দেশ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা পাচার করে সেখানে তিনি বিনিয়োগ করেছেন। অনুসন্ধানে উঠে এসেছে, বেনজির আহমেদের অবৈধ আয়ের উপর ভর করে স্ত্রী জিসান মির্জার সাথে সাথে দুই মেয়েও মাত্র 29 ও 24 বছর বয়সে হয়েছেন কোটিপতি, হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকও। তবে তাদের পূর্বের কোনো ব্যক্তিগত আয়ের উৎস ছিল না। বিশ্লেষকরা বলছেন, বেনজির আহমেদের মতো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে লাগামহীন লুটপাট ও অবৈধ সম্পদ অর্জনকারীদেরকে এখনই বিচারের আওতায় আনা উচিত। তা না হলে রাষ্ট্রের অন্যান্য বা প্রভাবশালীরাও এদের পথ অনুসরণ করতে পারে, যারা সমাজকে ধ্বংস করার জন্যই যথেষ্ট। পিনাকি ভট্টাচার্য বলেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। যেখানে রাষ্ট্রের এই শক্তি ব্যবহার করে সরকার নাগরিকদের জীবন এবং সম্পদকে আক্রান্ত করছে। গত 15 বছর বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সাধারণ নাগরিকদের জানমালে এত বেশি ক্ষয়ক্ষতি করা হয়েছে যে এখন আইনানুগ পন্থায় নিজেদের জানমাল নিজেদেরই রক্ষা করা। আইনের পরিভাষায় এটাকে বলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এটা প্রয়োগ করা ছাড়া নিজেদের জীবন এবং সম্পদ রক্ষা করার মতো কোনো উপায় জনগণের নেই। দেশের শান্তিপ্রিয় আপামায় জনসাধারণের আর কোনো উপায় নেই। আমরা চরম নিপীড়নের শিকার হচ্ছি এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে। তাই এখন থেকে যে কোনো উদ্ভট পরিস্থিতিতে নিজের এবং অন্যের জানমাল রক্ষার আইনানুগ দায়িত্ব এবং ক্ষমতাগুলো আপনারা প্রয়োগ করতে থাকেন। কোন পরিস্থিতিতে আর কিভাবে প্রয়োগ করতে হবে আমি সংক্ষেপে বলছি, তাহলে বুঝতে পারবেন ওরা যেভাবে বাংলাদেশের জনগণের ওপর অত্যাচার আর নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে, তার বিরুদ্ধে পাল্টা বল প্রয়োগ করাটা কেন বৈধ। পিনাকি বলেন, আমি পুলিশদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছিলাম যে আপনারা আপনার স্বামী বা স্ত্রীকে থামাতে না পারলে দায়িত্ব আপনারও। এটা বলার সুযোগ নেই যে আমরা তো আপনাদের সাবধান করিনি। আসেন এবার আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি এটা একটু জেনে নেই। বাংলাদেশের আইন তার প্রতিটি নাগরিকের জীবন এবং সম্পদ রক্ষা করবে, তার নিজের এবং তার প্রতি সহমর্মী অন্য যে কোনো নাগরিককে ক্ষমতা প্রদান করেছে। এটাকে বলা হয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এটা দণ্ডবিধির ধারা 100-তে বলা হয়েছে যে 99 ধারা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে নিজের এবং অপরের দেহ রক্ষার আইনি অধিকার প্রয়োগ করতে যে আক্রমণকারী সে যেই হোক তার উপর প্রয়োজনীয় যে কোনো মাত্রায় পাল্টা বল প্রয়োগ করতে পারেন। কয়েকটি কন্ডিশনে। প্রথমত, সেই আক্রমণের ধরন যদি এমন হয় যে তার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অথবা গুরুতর আহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। দ্বিতীয়ত, অপহরণ বা গুমের উদ্দেশ্য যদি আক্রমণ করে। তৃতীয় যে কারণ সেটি ক্ষেত্রে প্রযোজ্য না, তা আমি বলছি না। চতুর্থত, যখন কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করার লক্ষ্যে বল প্রয়োগ করা হয় এবং আক্রান্ত ব্যক্তির মনে যুক্তিসঙ্গতভাবে এমন আতঙ্কের সৃষ্টি করে যে সে অবৈধ আটক অবস্থা হতে মুক্তি লাভের জন্য তিনি কোনো বৈধ সরকারি কর্তৃপক্ষের সাহায্য পাবে না। তার মানে যতগুলো গুম করেছে প্রত্যেকটি ক্ষেত্রে গুমের ভিকটিম এবং গুমের ভিকটিমের আত্মীয় স্বজন পাল্টা বল প্রয়োগ করতে পারত। যখন সে অসৎ উদ্দেশ্য নিয়ে নিরপরাধ কারো যান এবং মালকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে কাজ করে, তখন সে আর কোনো প্রোটেকশন পায় না। সেটাকে সরল বিশ্বাসের সরকারের দায়িত্ব পালন বলে গণ্য করা হয় না। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, আমি আবারও বাংলাদেশের র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে আমি বলছি, আপনারা কিন্তু এই দেশেরই মানুষ, এই দেশেরই নাগরিক। বুঝে হোক না বুঝে হোক এতদিন যা করেছেন এখন অন্তত সময় এসেছে নিজেদের এই ভুলগুলো শুধরে নিয়ে আত্মঘাতী অপরাধমূলক কর্মকাণ্ডগুলো থেকে নিজেদেরকে বিরত করবেন। পুলিশের এই বল প্রয়োগ অবৈধ, বাংলাদেশের আইনে অবৈধ। আপনার উপর অবৈধ বল প্রয়োগ করলে পাল্টা বল প্রয়োগ করবেন। সভা সমাবেশের অধিকার সংবিধানের স্বীকৃত, রাজনীতির অধিকার সংবিধানের স্বীকৃত। সেই অধিকার কেড়ে নিতে আসলে, সেই রাজনীতি করার জন্য আপনার বাসায় এসে হুমকি দিলে, আপনাকে তুলে নিতে আসলে পাল্টা বল প্রয়োগ বৈধ। জনতাকে সাথে নিয়ে যে যেভাবে পারেন ভয় ভেঙে রাস্তায় নেমে আসেন।
আত্মগোপনে থাকা সবাই রাস্তায় নেমে আসুন। কাঠহারানি হাসিনার স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দিতে হবে। এই লড়াইয়ে বিজয়ের কোনো বিকল্প নেই। এই ধাক্কায় হাসিনার দুঃশাসনের দুর্গকে মাটিতে মিশিয়ে দিতে হবে। ইতোমধ্যে হাসিনার লাঠি আর পুলিশ বাহিনী মনোবল ভেঙে গেছে। পুলিশ যদি মাঠে নামেও তাহলে ধূলিকণার মতো উড়ে যাবে জনতার প্রতিরোধের সামনে। আমাদের আর ভয় কিসের? আমরা তো বাসায় বসে থাকলেও হুমকি দেয়, আমরা মারা গেলেও 3 বছর পরে আমাদের নামে মামলা হয়, এমনকি ওরা কবরের উপর এসেও হামলা করে। এই দাসের জীবনে থেকে লড়াই করতে করতে শহীদ হয়ে যাওয়া অনেক সম্মানের, অনেক মর্যাদার। লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিজয় আমাদেরকেই ছিনিয়ে আনতে হবে। রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, নগরে বন্দরে, খেতে খামারে, কারখানায়, প্রত্যেক ঘরে ঘরে প্রতিরোধের যুদ্ধ শুরু করতে হবে। এই লড়াই বাংলাদেশকে বাঁচানোর লড়াই। এ লড়াই সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এ লড়াই আমাদের মর্যাদার লড়াই। আমরা স্বাধীন মানুষের মতো বেঁচে থাকবো নাকি ভারত অধ্যুষিত কাশ্মীরের জনগণের মতো বেঁচে থাকবো, নবরুদ্ধ গাজা অধিবাসীর মতো বেঁচে থাকবো, সেটা নির্ধারিত হবে আগামী কয়েকদিনে। আমরা মাঠে থাকলে বদল হবে ক্ষমতা। মাঠে থাকেন, সর্বশক্তি নিয়ে লড়াইয়ে থাকেন। নির্ভয়ে বুক চিতিয়ে দাঁড়ান হাসিনার ছোলা বাহিনী গুলি লাঠির সামনে।